শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আমরা যদি শহীদ মিনারের কথা বলি, যে শহীদ মিনার আসলে আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় শহীদ মিনার। তো আমরা জানি যে আজকে এই যে ভাষার মাস, আমরা এই ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের এই প্রতিবেদনটি শুরু করছি এবং একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা একটি উপস্থাপন করব। সেটা হলো যে শহীদ মিনারের সাথে বা সূর্যের আলো শহীদ মিনারের সাথে কথা বলে, এই বিষয়গুলো আসলে আমরা শুনতে কীরকম লাগে। তো এইটা যে বাস্তবতা, সেই বাস্তবতাটা একটু আমরা তুলে ধরবো। আমরা আজকে এই যে একটি শহীদ মিনারে আসছি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি শহীদ মিনার এবং খুবই নান্দনিক একটি শহীদ মিনার। এই শহীদ মিনারে অনেক কিছু বোঝানো হয়েছে। তো এই শহীদ মিনার যিনি করেছেন, এই শহীদ মিনারে যিনি গড়েছেন, আমরা তার সাথে কথা বলবো। তার আগে আমরা একটু এই শহীদ মিনারটা একটু ঘুরে ঘুরে দেখাবো এবং শহীদ মিনার কীভাবে এই সূর্যের আলোর সাথে কথা বলে সেই বিষয়টা আমরা জানবো। যারা এই মুহূর্তে দেখছেন, আমরা সবাইকে বলবো যে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যে আমাদের এই যে বিশেষ করে 21শে ফেব্রুয়ারি এই যে ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য বাংলাদেশে বা দেশে বিভিন্ন জায়গায় যে শহীদ মিনারগুলো আছে, সেই শহীদ মিনারে সবাই এই শ্রদ্ধা জানানোর জন্য সবাই ভিড় করেন। আমরাও এই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনারটি অসম্ভব নান্দনিক এবং অসম্ভব সুন্দর একটি শহীদ মিনার। যে শহীদ মিনারে আসলে শহীদ মিনারের থিমটি হচ্ছে যে সূর্যের আলোর সাথে এই শহীদ মিনারের কথোপকথন। তো আমরা কথা বলা সেই শহীদ মিনারটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং এই শহীদ মিনারটি আপনারা দেখুন। তারপরে এই শহীদ মিনারের যিনি কারিগর, যিনি তার সৃজনশীল, তার শৈল্পিক চিন্তাধারা তিনি এখানে ফুটে তুলেছেন এবং আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি আমরা কতটুক শৈল্পিকতা একটি শহীদ মিনারের মাঝে থাকতে পারে, সেটা আসলে না দেখলে আপনারা কেউ বুঝতে পারবেন না। এই দেখুন, এই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এই শহীদ মিনার। আমরা যে স্থপতি এই শহীদ মিনারটি করেছেন, আমরা তার সাথে কথা বলবো। তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, তিনি কথা বলবেন এবং শহীদ মিনার সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। আপনারা দেখুন শহীদ মিনারটি অসাধারণ একটি শহীদ মিনার, শৈল্পিক একটি শহীদ মিনার এবং এই শহীদ মিনারেই আমাদের মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছিলেন, যারা রক্ত দিয়েছিলেন, সেই সব শহীদদেরকে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে এই আমাদের মাতৃভাষা আমরা পেয়েছি এবং তাদের জীবনের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের এই ভাষাটা পেয়েছি। আমরা দর্শক, আমরা যা বলছিলাম যে এই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনারটি, এটি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে মানে এই শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছে এবং এই শহীদ মিনারটি কত সালে এটা নির্মাণ করা হয়েছে এবং এই শহীদ মিনারের মানে আসল উদ্দেশ্যটা কি, শহীদ মিনারে কি বোঝানো হয়েছে এবং সূর্যের সাথে শহীদ মিনারের কথা, এই বিষয়গুলো আসলে আমরা বিস্তারিত জানবো। এবং যিনি এই শহীদ মিনারটি করেছেন, আমরা তার সাথে কথা বলবো। সিলেটের সবার প্রিয় একজন মানুষ এবং যিনি এরকম অনেকগুলো কাজ করেছেন, তার কাছ থেকে বিস্তারিত জানবো এই সব বিষয়ে। আমরা স্থপতি রাজন দাসের সাথে কথা বলবো, যিনি তার এই যে সৃজনশীল চিন্তাভাবনা, তার শৈল্পিক চিন্তাভাবনা তিনি শহীদ মিনারে তিনি করেছেন। আমরা রাজন দাস, আপনাকে প্রথমেই অভিনন্দন জানাচ্ছি বা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্যাডো সিলেটের পক্ষ থেকে, যে আজকে আপনার মূল্যবান সময় থেকে এই সময়টুকু আমাদেরকে দিয়েছেন। আমরা প্রথমেই আজকে এই শহীদ মিনার সম্পর্কে একটু বলবো। এই শহীদ মিনারটির নাম কি এবং শহীদ মিনারের আসলে এই শহীদ মিনারে কি বোঝানো হয়েছে, যদি একটু বলেন। আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, শ্যাডো সিলেটকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে আমার এই শহীদ মিনারের সামনে আমাকে কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। যেটা বললেন আপনি, যে শহীদ মিনারে আমরা বসে আছি এখন, এই শহীদ মিনারের গল্প যদি আমি বলি তাইলে বিষয়টা এরকম। এটি কাজ শেষ হয় 2015 সালে। এটা কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে একটা ছোট্ট টিলা আছে, টিলার উপরে। এবং
এই শহীদ মিনারটা যখন আমি করি, অন্যান্য আরও কয়েকটি শহীদ মিনার আমি করেছি, এটা মূলত এই সিলেট অঞ্চলে আমার করার দ্বিতীয় শহীদ মিনার। এটার কাজ যখন আমি করি তখন আমার মাথায় যে ভাবনাটা আসলো সেটা হচ্ছে শহীদ মিনারের যে রূপ, তার যে চেহারা, তার ফর্মটা কীরকম হবে। আমাদের মাথায় সবসময়ই জাতীয় শহীদ মিনার যেটা আছে ঢাকায়, সেটার একটা আদল সবসময়ই আমাদের মাথায় কাজ করে, কিন্তু স্থপতি হিসাবে ভাষা আন্দোলনকে, ভাষার চেতনাকে আমি কিভাবে দেখব সেটা নিয়েই আসলে আমি স্ট্রাগল করি চিন্তার জগতে। এবং আমার মাথায় আসে যে শহীদ মিনার এমন কিছু হওয়া উচিত যেখানে যারা আসবেন, যারা দেখবেন, যারা ভ্রমণ করবেন, তারা যেন এটা বুঝতে পারেন যে আমরা ভাষার একটা সম্পর্কিত জায়গায় এসেছি। এমন পরিসর তৈরি হবে যেখানে বাংলা ভাষা কথা বলবে, যেখানে আসলে পরে বাংলা ভাষার কথা মনে পড়বে, বাংলা ভাষা ছাড়াও যেসব ভাষা আছে সেসব ভাষার কথা মনে পড়বে। এই জায়গা থেকেই আমি আসলে টিলার উপরের এই জায়গাটিতে এই শহীদ মিনারের চিন্তা করি। এবং এখানে আপনারা দেখছেন হয়তো যে বর্ণমালাকে সাজানো হয়েছে থরে থরে। আমরা যদি টিলার গোড়া থেকে ক্রমশ উপরের দিকে সিঁড়ি বেয়ে উঠতে থাকি, এখানে ডিজাইনের সাথে কাকতালীয়ভাবে এই টিলার উচ্চতাটি মিলে যায়। ৩৯টি সিঁড়ি বেয়ে আমরা মূল যে চত্বর, যে প্ল্যাটফর্ম, সেখানে চলে আসি। এবং ৩৯টি সংখ্যাটা একটু মিলে যায় আমাদের ব্যঞ্জনবর্ণের সংখ্যার সাথে, বাংলা ব্যঞ্জনবর্ণের। তারপর যে চত্বরে আমরা আসব সেটাকে আমি বলছি যে এটার দুপাশে দুটি দেয়াল আছে, দেয়ালগুলোতে বাংলা বর্ণমালা খচিত রয়েছে, সেখানে সিলেটি নাগরি হরফ রয়েছে। তো এই জায়গাটিকে আমি বলছি বর্ণমালার উঠান। এখানে আসলে আকাশ এবং বর্ণমালা ছাড়া আর কিছুই দেখা যাবে না। যিনি আসবেন তার মনে হবে তিনি একটা বর্ণমালার উঠানে আছেন, চারদিকে বাংলা ভাষা ঘোরাফেরা করছে। এবং সামনের দিকে তাকালে উনি দেখবেন যে অনেকগুলো খাড়া ছোটো ছোটো দেয়াল আছে, দেয়ালের খাজে খাজে বাংলা বর্ণমালা, বিভিন্ন আকৃতির বাংলা বর্ণমালার বিভিন্ন প্রতীক এখানে কনক্রিটে তৈরি করে লাগানো আছে। তো মূল যে বিষয়টা সেটা হচ্ছে এই শহীদ মিনারের যে ওরিয়েন্টেশন, মানে তার যে দিক, সে হচ্ছে সূর্য আসলে এই শহীদ মিনারের পিছন থেকে সকালবেলা উদিত হয়। তো যে কারণে সকালবেলা সূর্য যদি পিছনে থাকে, আমরা জানি যে তাহলে শহীদ মিনারের যে সম্মুখ ভাগ তখন অন্ধকার থাকে, কারণ পিছনে সূর্য। সকালবেলা এখানে যদি কেউ আসেন তাহলে দেখবেন যে বর্ণমালাগুলা ছায়াচ্ছন্ন হয়ে আছে, কারণ সূর্য পিছনে। সূর্য তার দিনের পরিক্রমায় ক্রমশ যখন সে মধ্য গগনে আসবে, তখন আস্তে আস্তে এই বর্ণমালাগুলো স্পষ্ট হতে থাকবে এবং বিকেলে সে পুরোপুরি আলোকিত হয়ে যাবে। এই যে সূর্যের পরিক্রমণের সাথে সাথে এই যে দাঁড়ানো বর্ণমালাগুলো যে সৌধ আকারে দাঁড়িয়ে আছে, তার যে পরিবর্তন হচ্ছে, এই যে ছায়ার পরিবর্তন, এই যে আলো থেকে অন্ধকার থেকে আলোতে আসা, এই বিষয়টাকে আসলে এই জায়গায় আমি এই জায়গার যে টোটাল সূর্যের সাথে যে এই ভূপৃষ্ঠ, এই পৃথিবীর যে সম্পর্ক, এই সম্পর্কের সাথে যে একটা স্থাপনার সম্পর্ক থাকতে পারে, এই জিনিসটা আমি আসলে এখানে কোরিলেট করেছি। এবং এতে করে যেটা হয়েছে যে বর্ণমালা, শহীদ মিনার এর সাথে সূর্যের একটা সম্পর্ক তৈরি হয়েছে। এক ধরনের সকাল থেকে বিকেল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত এক ধরনের আলাপ তৈরি হচ্ছে দুজনের মধ্যে, এক ধরনের কথোপকথন হচ্ছে। এই ডায়ালগিংটা তৈরি করতে পেরে আসলে আমি খুব আনন্দিত হয়েছি। এটা এই যে জায়গায় এটি হয়েছে সেই জায়গা, এবং প্রত্যেকটা জায়গারই আমরা জানি উত্তর দক্ষিণ আছে, পূর্ব পশ্চিম আছে, এটা সূর্যের কারণেই। তো সূর্যের সাথে আসলে আমাদের সূর্যকে আমরা সবসময় বলি যে পৃথিবীর সব সভ্যতার প্রত্যেকটা পৃথিবীর যেসব জায়গায় সভ্যতা হয়েছে সেই জায়গায় প্রত্যেক সভ্যতাতেই আদি দেবতা হচ্ছে সূর্যই। কারণ কি, সূর্যই হচ্ছে প্রাণের উদ্ভবের উৎস। তো সুতরাং এই সূর্যের সাথে
যে আমাদের একটা সম্পর্ক আছে, সেই সাথে যে আমাদের একটা ভাষা আন্দোলনের স্মৃতি, জাতি হিসাবে আমাদের জন্মের সাথেও তো ভাষা আন্দোলনের একটা সম্পর্ক, সেই জায়গা থেকে চিন্তা করলে এইখানকার যে বর্ণমালার সাথে সূর্যের এই সম্পর্কটা তৈরি করার একটা প্রধান উদ্দেশ্য ছিল আমার। এ কারণেই শহীদ মিনারের নাম আমরা রেখেছি সূর্যালোকে বর্ণমালা, কারণ সূর্যের আলোয় বর্ণমালা যে কত বিচিত্র রূপ নিতে পারে সেটাই এখানে দেখানো হয়েছে। মূলত এটা হচ্ছে এই শহীদ মিনারের একটা প্রধান কনসেপ্ট। আমি আসলে 2011 সাল থেকে শহীদ মিনার করার শুরু করেছি, বলতে আমি কাজ পেয়েছি শহীদ মিনারের স্থপতি হিসাবে। সিলেট অঞ্চলে আমার এ পর্যন্ত 9টি স্মৃতিসৌধ এবং শহীদ মিনার আছে। শহীদ মিনার করেছি আমি 4টি, এবং 5 নম্বর শহীদ মিনার গতকাল এটার ভিত্তিপ্রস্তর স্থাপন হলো একটা কলেজে। এটি আমার দ্বিতীয় শহীদ মিনার। প্রথম শহীদ মিনারটি আমি করি সিলেটের মদন মোহন কলেজের ক্যাম্পাসে। সেখানকার যে শহীদ মিনারটি 2012 সালে সেটা উদ্বোধন হয়, 11 সালে আমি এটার কাজ পেয়েছিলাম, এবং সেই শহীদ মিনারের নাম ছিল দৃষ্টিপাত। সেখানে আমি শহীদ মিনারের কনসেপ্ট হিসাবে যে চিন্তাটা ওই জায়গায় আমি উপস্থাপন করেছিলাম, সেখানে ছিল একটা দেয়াল তৈরি করেছিলাম, যে দেয়ালের মধ্যে অনেক জানালা ছিল, এবং এই জানালাটাকে আমি আসলে মানুষের চোখের প্রতীক হিসাবে ব্যবহার করেছি। এবং আমি বলছিলাম ওই শহীদ মিনারে যে জানালাই আসলে মানুষের মুক্তির প্রতীক। যেরকম চোখ মানুষের দেহে আলো প্রবেশের পথ, সেরকম জানলা হচ্ছে গৃহে আলো প্রবেশের পথ। এবং মানুষের চোখ ফুটা মানে জন্মের পর যখন একটা শিশুর চোখ ফুটে তখনই আসলে তার জন্ম হয়। সে প্রথম তার চোখে যখন আলোর ঝিলিক এসে লাগে তখনই সে প্রথম কান্না শুরু করে, এবং কান্নার মাধ্যমেই কিন্তু এই তার জীবনের যে জার্নিটা শুরু হয়। তো আমাদের জাতি হিসাবে 52 সালে আমাদের ভাষার চেতনার উন্মেষের মাধ্যমে জাতি হিসাবে আমাদেরও চক্ষু উন্মিলন হয়েছিল। সেই জায়গা থেকে আসলে জানালাকে আমি ওই জায়গায় ব্যবহার করি, জানলা দিয়ে করি, এবং ওই জায়গায় আমি একটা দেয়াল রাখি, যে দেয়ালের চারদিকে আমি বাংলা ভাষার ইতিহাসটাকে খোদাই করে দেই। বাংলা ভাষার ইতিহাস বলতে আমি বোঝাচ্ছি একেবারে চর্যাপদ থেকে মধ্যযুগের বাংলা সাহিত্য হয়ে মাইকেল, তারপর রবীন্দ্রনাথ হয়ে একেবারেই আমাদের সমকালীন শামসুর রহমান এবং আমাদের শাহ আব্দুল করিমের লাইনও সেখানে আমরা রাখি, এবং নাগরি ভাষার পুঁথির স্ক্রিপ্টও সেই জায়গায় খোদাই করা ছিল। এছাড়াও বাংলা যে বর্ণমালা, সেই বর্ণমালার যে আমাদের যে টাইপোলজি, এর যে রূপবিন্যাস, সেটা যে ক্রমান্বয়ে চেঞ্জ হয়েছে, বিভিন্ন সময় পরিবর্তন হয়েছে, সেই সব রূপগুলো আমি ওই জায়গায় উপস্থাপন করি। আমি মনে করি যে প্রতিটা শহীদ মিনার হবে শুধুমাত্র একটা অ্যাবস্ট্রাক্ট ফর্ম বা বিমূর্ত একটা আকারের বিন্যাস হবে না। আমি মনে করি সেই জায়গায় এমন কিছু থাকবে, এমন কিছু ক্লু থাকবে, এমন কিছু সংকেত থাকবে, যেখানে এসে দর্শক যারা এটা দেখবেন, আমাদের নারী, পুরুষ, শিশু, কিশোর যারা আসবেন, তারা এসে যেন কিছু শিখতেও পারেন এবং নিজেকে যেন এর সাথে সম্পর্কিত করতে পারেন। ওনারা যখনই দেখবেন যে এখানে একটি লাইন আছে যেখানে বলা আছে হয়তো চর্যাপদের একটি লাইন, তখনই কিন্তু উনি কৌতূহল তৈরি হবে ওনার মধ্যে যে এটা কি। যখনই উনি এখানে একটি মধ্যযুগের বিদ্যাপতির লাইন দেখবেন, বাংলা সাহিত্যের প্রতি ওনার আগ্রহ তৈরি হবে। যখনই বাংলা ভাষার সেই মাগধী রূপের ওই সময়কার
অশোকান লিপি আছে, সেই সব লিপির যখন চেহারাটা দেখবেন উনি কিন্তু কিউরিয়াস হবেন। তো মদনমোহন কলেজ, তো আমি মনে করি যে প্রতিটা জায়গায় চেতনা তৈরির পিছনে এই ভাষার চেতনাও যদি তৈরি করি, জাতি হিসাবে নিজেদের যে আত্মপরিচয়ের চেতনা যদি তৈরি হতে হয়, তাইলে সেই সব জায়গাগুলো কিন্তু শহীদ মিনারে রাখা উচিত। তারপর এই শহীদ মিনারের পর আমি এই সূর্যালোকে বর্ণমালাটা করি 2015, এটা দ্বিতীয় 15 সালে, এবং 2020 সালে আমি লিডিং ইউনিভার্সিটি, যেখানে আমি স্থাপত্য বিভাগের শিক্ষক ছিলাম, সেখানে আমি কাজ করি, একটা শহীদ মিনার তৈরি করি। সেই শহীদ মিনারে আমরা বর্ণমালাকেই কিন্তু আবার নিয়ে আসি, কিন্তু ওইখানকার বর্ণমালা এবং ওইখানকার বর্ণমালার যে উপস্থাপনা, সেই জায়গায় আমরা আরও কিছু নতুন ভাবনা সেখানে যুক্ত করি। সেটা কীরকম? সেটা হচ্ছে ওই জায়গায় আসলে একটা আমরা জানি যে আমাদের বাংলাদেশের যে লোক ঐতিহ্য আছে, যেমন চটের তৈরি আপনার আসন, বা এটাকে বলে ওয়ালম্যাট, বিভিন্ন রকম ওয়ালম্যাট পাওয়া যায়, উল দিয়ে বোনা হয় চটের উপরে। তো ওই যে গ্রামীণ যে চটের উপরে বোনা যে ওয়ালম্যাট, সেইগুলা থেকেই আমরা কনসেপ্ট নিয়ে একটা চতুর্ভুজাকৃতি একটা স্ট্রাকচার দাঁড় করাই, যার খাজে খাজে আমরা ইটের বুননে আমাদের যে শীতলপাটির বুনন, সেই শীতলপাটির বুননের আদলে ইটের বুনন দেই, এবং অন্যান্য খাজগুলোতে আমরা বিভিন্ন ভাষার মা শব্দটি ব্যবহার করি। মূলত মাতৃভাষাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা মা শব্দটি কেবল ব্যবহার করি। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমরা যখন বিভিন্ন ভাষার মা শব্দটি তাদের নিজস্ব বর্ণমালায় সংগ্রহ করার কাজে নামি, তখন দেখতে পাই যে পৃথিবীতে 7,500 ভাষা আছে, এর মধ্যে 3,500 ভাষাই বিলুপ্তির পথে, কিন্তু প্রতিটা ভাষারই 2-4টি ভাষা ছাড়া প্রতিটা ভাষারই মা শব্দ ম এই ধ্বনি দিয়ে শুরু। এটা একটা অদ্ভুত মিল পুরো পৃথিবী জুড়ে, যেরকম মা তেমনি মাধার, তেমনি মাতে। তো এই যে বিষয়টা আমাদেরকে খুব আলোড়িত করে, এবং বাংলা ভাষার মা ছাড়াও আমরা আমাদের দেশে যেসব নৃতাত্ত্বিক গোষ্ঠী আছেন, চাকমা, মারমা, মোড়ো, তারপর আমাদের এখানে মণিপুরীরা আছেন, খাসিয়ারা আছেন, গারোরা আছেন, আমাদের বাংলাদেশে 46 থেকে 47টি নৃগোষ্ঠী আছেন বাঙালি ছাড়াও। তাদের ভাষায় তাদের বর্ণমালার নিজস্ব মা শব্দটি আমরা সংগ্রহ করার চেষ্টা করি। আমরা 13টি বর্ণমালা সংগ্রহ করতে পারি। বাকিদের মা শব্দটি মুখের উচ্চারণেই আছে, বর্ণমালায় আর নেই। ওনারা বাংলায় লেখেন অথবা ইংলিশে লেখেন। যেমন আমাদের খাসিয়ারা, ওনারা ইংলিশেই মা লেখেন। তো আমাদের মণিপুরীদের আছে, আমাদের সিলেটি নাগরি ভাষার মা আছে। এরকম আমরা বাংলা ভাষার সাথে বাংলা ভাষার এই বাংলাদেশে যেসব নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে তাদের মা, এবং বাংলা ভাষার যে দীর্ঘ হাজার বছরের যে ইতিহাস, সেই ইতিহাসে বাংলা ভাষার সাথে অন্যান্য যেসব ভাষার দেখা হয়েছে, সেই সব ভাষার মা শব্দটি আমরা ব্যবহার করার চেষ্টা করি, এবং সর্বমোট 52টি ভাষার মা আমরা সেখানে উপস্থাপন করি। তো এই 52টি ভাষার মধ্যে অনেকগুলো ভাষাই আছে বিলুপ্তির পথে। আমরা যেমন মাউরিদের, নিউজিল্যান্ডের মাউরিদের মা শব্দটি ব্যবহার করি, রেড ইন্ডিয়ানদের মা ব্যবহার করি। এছাড়াও সেই আপনার মিশরীয় ভাষা, হায়ারোগ্লিফিক্স, মিশরীয় সভ্যতার সেই হায়ারোগ্লিফিক্স যে পিক্টোরিয়াল যে ভাষা ছিল, সেই ভাষার মাটাও আমরা ওইখানে ব্যবহার করি। তাছাড়া বাংলা ভাষার বড় বড় কবি যারা, তাদের বিভিন্ন কবিতার লাইন যেখানে মাকে নিয়ে ওনারা বলেছেন, সেই সব লাইনগুলো আমরা সেখানে উপস্থাপন করি। আমাদের জাতীয় সঙ্গীতে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, রবীন্দ্রনাথের সেই লাইন। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, নজরুলের সেই লাইন, জীবনানন্দের লাইন, আল মাহমুদের লাইন, অনেকের কবিতার লাইন আমরা ব্যবহার করি, যেগুলো আসলেই আমরা ছোটোবেলা থেকেই যেসব
কথাগুলার কবিতার লাইনগুলো শুনে শুনে বড় হয়েছে, সেই সব লাইন। তো সর্বশেষ যেটা আমি বলবো সেটা হচ্ছে তখন আমরা এই শহীদ মিনারের নাম কি দিব যখন চিন্তা করি, তখনই আমাদের মাথায় যে জিনিসটা কাজ করে, অনেকেই দেখলেন, সবাই বললেন আসলে এই মা শব্দের এত এত বিচিত্র রূপ, কিন্তু সব যেন এখানে এসে এক ঐকতানে মিশে যাচ্ছে। বিশ্ব মায়ের আসন যেন পাতা হয়েছে সেখানে। অর্থাৎ ভাষা আসলে তো যেরকম বাতাসের কোনো সীমানা হয় না, বাউন্ডারি হয় না, ভাষারও আসলে কোনো বাউন্ডারি হয় না। আমি যেদিকেই যাব আমার ভাষা সেদিকেই যাবে, আমি যে অঞ্চলে যাব আমার ভাষা ওই জায়গায় যাবে, ওই অঞ্চলের মানুষের ভাষার সাথে মিশে যাবে। ভাষা আসলে ওই নদীর স্রোতের মতো, আমাদের বায়ু প্রবাহের মতোই। তো আজকের দিনে আমরা জানি যে বাংলা মধুরতম ভাষা হিসাবে ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। বাংলা ভাষা আন্তর্জাতিক 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পেয়েছে। পৃথিবীর বিভিন্ন জাতি আমাদের এই ভাষার লড়াইকে স্বীকৃতি দিয়েছে। সেই জায়গা থেকে সব ভাষার মাকে এক জায়গায় উপস্থাপন আমি করেছি। এবং আরেকটা বিষয় হচ্ছে বিলুপ্তপ্রায় ভাষাগুলোও আমি তুলে ধরার চেষ্টা করেছি। প্রতিদিন কয়েকশো ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমার এই লিডিং ইউনিভার্সিটির যে শহীদ মিনার আমরা করলাম মা, এবং সেই মা শহীদ মিনারের আরেকটি জায়গা হচ্ছে প্রতিবাদের জায়গা, যে ভাষা যে বিলুপ্তির পথে যাচ্ছে। আমার ইচ্ছা ছিল যে পৃথিবীর 7,500 ভাষাই যেন দিয়ে একটা শহীদ মিনার হয়, তাহলে হবে সেটা সবচেয়ে মহত্তম শহীদ মিনার। আমরা সেটা পারিনি, আমাদের স্থান সংকুলনের বিষয় আছে, এক জায়গায় হয়তো সব পারা যাবে না। যদি পারা যেত তাহলে সেটা সবচেয়ে ভালো হতো। সেখানে আমাদের প্রিয় গায়ক কবির সুমনের একটি গানের লাইন আছে, আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে। এই লাইনটাও আমরা দিয়েছি, প্রতিবাদের লাইন, যে ভাষা আসলে ভাষাকে আটকানো যায় না, এটা ভাষাকে কখনোই শাসন করা যায় না। ভাষা বায়ুপ্রবাহের মতোই, ভাষা নদীর স্রোতের মতোই মুক্ত। এই শহীদ মিনারের নাম আমরা রাখলাম মা অবাক আলোর লিপি। অবাক আলোর লিপি শব্দটি রবীন্দ্রনাথের একটি গান থেকে আমরা নিয়েছি, গীতবিতানের প্রথম গান। সেখানে অবাক আলোর লিপি আসলে এক ধরনের স্পিরিচুয়াল লিপি। মা শব্দটি তো আসলে কিভাবে আমাদের মধ্যে প্রথম কাজ করেছে সেটা আজকে একটা বিস্ময়। সেই জায়গা থেকে লিডিং ইউনিভার্সিটির শহীদ মিনারটা করা। তারপর আমি আসলে এরপরে যে শহীদ মিনারটা এখন করছি চতুর্থ, আরেকটা শহীদ মিনার আমি করেছি, সেটা হচ্ছে নবীগঞ্জ উপজেলা পরিষদের একটি শহীদ মিনার। সেটাও বর্ণমালা দিয়েই, সেটা বর্ণমালা, এর বেশি আলাদা নতুন কোনো কনসেপ্ট নেই। বাংলাদেশের বিভিন্ন মোট কতগুলো শহীদ মিনার আপনি নিজে করেছেন, এবং এই প্রত্যেকটা শহীদ মিনারের নাম কি, এগুলো কোন কোন জায়গায়? আমি তো কৃষি বিশ্ববিদ্যালয় মদনমোহন কলেজে যেটা করলাম সেটার নাম হচ্ছে দৃষ্টিপাত। তারপর কৃষি বিশ্ববিদ্যালয়ে যেটা করলাম সেটা হচ্ছে সূর্যালোকে বর্ণমালা, হ্যাঁ, যেটা এখানে আমরা দাঁড়িয়ে আছি। কৃষি বিশ্ববিদ্যালয়ের পর লিডিং ইউনিভার্সিটির প্রাঙ্গণে যেটা হলো সেটার নাম হচ্ছে মা অবাক আলোর লিপি। তারপর নবীগঞ্জে যেটা হলো সেটার আলাদা কোনো, এটাও বর্ণমালা দিয়ে করা, আলাদা কোনো এরকম আমরা নাম দেইনি। ওইটা আসলে ওইটাতে আমি ডিজাইন করেছি, কিন্তু সরাসরি কম একটু যুক্ত ছিলাম। কিন্তু সে সরকারি কলেজে আমি স্মৃতিসৌধ করেছি, ওটা শহীদ মিনার না, সেটার নাম ছিল আশ্রয়। সেখানে একটা কুঁড়ে ঘর আমি তৈরি করি। আমার মনে হয়েছিল যে একটা যদি কুঁড়ে ঘর বানাই সেটাই হবে আমাদের 71-এর সবচেয়ে বড় স্মৃতিসৌধ। আমি একটা কুঁড়ে ঘরকে 7টা টুকরো করে 7টা এপিটাফের মতো দাঁড় করাই, সব মিলিয়ে মনে হবে একটা কুঁড়ে ঘর। এখানে খড়ও আমি ব্যবহার করি এবং এটা নাম দিই আশ্রয়। আমি 11 নম্বর সেক্টরের 1 নম্বর সাবসেক্টর ধর্মপাশার মহিষখোলা, সেই জায়গায় এই ভারত সীমান্তের কাছাকাছি জায়গায় একটা বদ্ধভূমিতে একটা স্মৃতিসৌধ করি, সেটার নাম সবকটা জানালা খুলে দাও না। তারপর কুলাউড়ার ডাকবাংলোর মাঠে, কুলাউড়া শহরের ডাকবাংলোর মাঠে আমি একটা স্মৃতিসৌধ করি, সেটার নাম হচ্ছে 7 আকাশ। সেখানে আমি বড় বড় 7টা আয়না
দাঁড় করিয়ে দেই এবং আয়নাগুলো হচ্ছে আকাশমুখী। কেউ যদি এটার পাশ দিয়ে হেঁটে যায় তাহলে সেখানে আশপাশের কোনো স্থাপনা দেখবে না, সে সব সময় আকাশ দেখবে। তো এটার আমার লক্ষ্য ছিল এটাই যে যারাই এটার পাশ দিয়ে যাবেন তারা আকাশ দেখে যাবেন। আমরা কিন্তু যখনই চলাফেরা করি আমরা আকাশের দিকে তাকাই না, আমরা সবসময় ভাবি যে কবিরা প্রকৃতিপ্রেমিকরাই আকাশের দিকে তাকাবে, গাছের দিকে তাকাবে। সাধারণ মানুষ সবসময় খুবই সতর্কভাবে রাস্তা পার হচ্ছে, তার তার বৈষয়িক চিন্তা নিয়ে যখন ঘোরাফেরা করে তখন মানুষ কিন্তু অন্য কিছুর দিকে তাকায় না। তো যখনই আমার করা স্মৃতিসৌধের পাশ দিয়ে যাবেন তখন তারা আকাশ দেখবেন, 7টা আকাশ দেখবেন একসাথে। 7টা আকাশ 7 বীরশ্রেষ্ঠ, যারা তৎকালীন 7 কোটি মানুষকেই রিপ্রেজেন্ট করে সেই সময়কার 71-এর, সেই জায়গা থেকে করা। শহীদ মিনারের যেটা কাজ শুরু হলো সেটার আইডিয়া ছিল এরকম, সেটার নাম হচ্ছে পাঠশালা। একটা কলেজের একটা মাঠের পাশে গাছ আছে অনেকগুলো, তো আমি একটা গাছকে চুজ করি। আমার মনে হয় যে এই গাছতলায় আমি একটা স্কুল বসাবো। আমরা জানি যে পৃথিবীর প্রথম স্কুল কিন্তু গাছতলাতেই হয়েছিল। গাছতলাতেই কোনো এক প্রবীণ হয়তো তার জীবনের অভিজ্ঞতা নবীনদের সাথে শেয়ার করছিলেন। সেই নবীনরা বাড়ি ফিরে গিয়ে পরের দিন আবার এসে তার কথাই শুনছিল। তারপর যখন তারাও প্রবীণ হয় তখন তাদের মনে হলো যে আমাদের বাচ্চারাও যদি এরকম এক প্রবীণের কাছ থেকে গল্প শুনতো তাহলে ভালো হতো। সেটা কোন জায়গায় নির্মিত হচ্ছে? সেটা হচ্ছে জৈন্তাপুরে, সেটা হচ্ছে হজরত শাহজালাল ডিগ্রি কলেজে হচ্ছে। তো আমার কনসেপ্ট হচ্ছে এরকম যে গাছতলায় একটা স্কুল বসবে যেখানে ব্ল্যাকবোর্ড থাকবে অনেকগুলো, সেখানে ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ লেখা থাকবে, সেখানে অন্যান্য আরও ব্ল্যাকবোর্ডে হয়তো 52-র ইতিহাসটা লেখা থাকবে, 21শে ফেব্রুয়ারির সেই দুপুরবেলার ঘটনা কোনো জায়গায় লেখা থাকবে। কোনো ব্ল্যাকবোর্ড হয়তো খালি থাকবে, সেখানে হয়তো নতুন আরও যে আমাদের যে সংগ্রাম তো আসলে শেষ হয়নি, বাংলাদেশ তো এগিয়ে যাবে, আমাদের মুক্তির আরও সংগ্রামের বাকি আছে, সেই সব নতুন যেসব আমাদের ভবিষ্যৎ যে সংগ্রামগুলো হবে, ভবিষ্যৎ মুক্তির জন্য আমরা যে কাজ করবো সেগুলো হয়তো এখানে ইতিহাস হিসাবে থাকবে। ওই স্কুলটাই আসলে আমি বলছি একটা শহীদ মিনার, গাছতলাটাই একটা শহীদ মিনার। তো আমরা এটা আসলে আমার সৌভাগ্য বলতে পারেন যে আমি 2007 সাল থেকে স্থাপত্য চর্চা করছি সিলেটে। স্থাপত্য চর্চা তো আপনারা জানেন, সেখানে বৈষয়িক অনেক বিষয় আছে। একটা ঘর বানানো, ওই জায়গায় উপযোগিতার বিষয় আছে যে এটা ফাংশনালি ঠিক কিনা। একটা বিল্ডিং যখন বানাবো সেটা যদি একাডেমিক ভবন হয় তার ক্লাসরুম ঠিক আছে কিনা, এটার অনেক ফাংশনাল পার্ট আছে। কিন্তু শহীদ মিনার যখন আমরা করি তখন শহীদ মিনারের ফাংশনাল পার্ট থেকেও তার স্পিরিচুয়াল পার্ট অনেক বড়। সেখানে শহীদ মিনার করার সময় তখন কিন্তু আর্কিটেকচারকে একেবারেই মানে পোয়েট্রির সাথে মিলানো যাবে, কাব্যের সাথে মিলানো যাবে। এখানে শিল্প চর্চার একটা বড় সুযোগ আছে, যেখানে আমি একটা সুন্দর শিল্প উপস্থাপন করতে পারি এবং মানুষের যে চেতনার সাথে নিজেকে সংযুক্ত করতে পারি। সেই জায়গা থেকে আমি বলবো যে আমি সৌভাগ্যবান, আমি এই কাজগুলো করেছি এবং এই কাজগুলোর মাধ্যমে আমি বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশের ভাষা আন্দোলনের ইতিহাস এগুলো নিয়ে খুবই আমি আকৃষ্ট হয়েছি এবং আমি এগুলো নিয়ে পড়াশোনা করি। ওই সময়ের যত সাময়িক পত্র আছে, ভাষা আন্দোলনের ইতিহাসের বই, ওই সময়কার যারা ভাষা সৈনিক ছিলেন তাদের স্মৃতিচারণ, এগুলো আমি পড়ি এবং আমি একজন স্মৃতিকাতর মানুষও হয়ে গেছি। আমি পুরনো ইতিহাস, পুরনো মানুষের স্মৃতিচারণ এগুলো আমি খুব বেশি পড়ি, কারণ ওই সময়ের ওনাদের চিন্তা, ওনাদের ওই সময়কার স্মৃতিগুলো পড়লে সরাসরি অনেক কিছু পাওয়া যায়। আমি এই কাজগুলোর সাথে আমি একেবারেই বৈষয়িক যোগাযোগ কম, কারণ আপনি জানেন যে শহীদ মিনার যতগুলোই আমি করেছি, কোনো শহীদ মিনারই আসলে সেই জায়গায় আপনি স্থপতি হিসাবে যে পেশাগত যে লাভের জায়গা আছে সেটা একেবারেই থাকে না। সেটা আমি এতগুলো করতে পেরেছি, এটার মূল জায়গাটা হচ্ছে এই জায়গায় আমি আসলে একেবারেই অপেশাদার বলতে পারেন। আমি এই পেপারে আমি বলতে পারেন নেশাগ্রস্ত। আমি আসলে ভাষা আন্দোলনের ইতিহাস এগুলো নিয়ে আমার এক ধরনের ন্যাক আছে। তো বলতে পারেন যে এগুলোতে একেবারেই
মিনিমাম যে ফি সেটাও সবসময় আমি যে নিয়েছি তা না। এটা আসলে আমি একেবারেই আমার আবেগের জায়গা থেকে আমি করি, এবং করে আসলে আমি সবচেয়ে বেশি তৃপ্তি পাই। যে কারণে এবং শুধু তা না, আমাদের দুঃখের বিষয়ও আছে। সেটা হচ্ছে যে আমি দেখি যে শহীদ মিনারগুলো খুবই অযত্নে পড়ে থাকে। আমরা সবসময় 21শে ফেব্রুয়ারি এলেই এক ধরনের শহীদ মিনারের দিকে যাই, আদারওয়াইজ কিন্তু আমরা এটাকে খুবই অপরিচ্ছন্ন রাখি। এটার প্রতি আমাদের এই জায়গাগুলোতে আসলে একটু নজর দেওয়া দরকার। আমি যখনই যে কাজগুলোই করেছি আমি প্রতিটাকেই কিন্তু আমি একেবারেই নিজের সন্তানের মতোই দেখি, যে কারণে আমার খুব খারাপ লাগে যখন এইগুলো দেখি। এবং আমি কিন্তু সেলফলেস হয়ে এগুলাতে কাজ করেছি। এগুলোতে বলতে পারেন আমি একেবারেই অপেশাদার, কারণ এখানে আমি বৈষয়িক জায়গাটা একেবারেই চিন্তা করি না। এখানে একেবারেই আমি আবেগের জায়গা থেকে এবং শিল্প চর্চা, স্থাপত্য চর্চার মূল যে সুর, সেই সুরটা নিয়ে কাজ করতে চাই। বাংলাদেশে এমন কেউ আছেন আর কেউ যে দ্বিতীয় ব্যক্তি যে শহীদ মিনার এবং স্মৃতিসৌধ এরকম 10টি স্থাপনা কেউ মানে করেছেন? আমি জানি না যে করেছেন কি না, তবে এতগুলা হয়তো করেননি, এটা ঠিক আমি জানি না। তবে অনেক আর্কিটেক্টই আছেন যারা স্মৃতিসৌধ করেছেন, শহীদ মিনারও করেছেন বিভিন্ন জায়গায়। ওনাদেরকে আমরা চিনি, ভালো ভালো কাজও আছে। আমাদের আমাদের যে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানে যে শহীদ মিনার, সেটা একজন বাইরের স্থপতির করা। আমাদের জাহাঙ্গীরনগরের যে শহীদ মিনার, সেটা স্থপতি রবিউল হুসাইনের করা। এরকম আরও অনেক করেছেন, কিন্তু এতগুলা হয়তো করেননি, আমি এটা এই ব্যাপারে শিওর না। তো আমি আসলে শহীদ মিনার নতুন নতুন আইডিয়া যখন মাথায় আসে, তখন মনে হয় যে এরকম যদি ভাষা আন্দোলনকে যদি এইভাবে নতুন করে রিপ্রেজেন্ট করা যায়, কোথায় সেই সুযোগ পাওয়া যায়। সুতরাং সুযোগ পেলে আমি ছুটে যাই, সেটা যত ছোট স্কুলই হোক, যত ছোট কলেজই হোক, অখ্যাত হোক, দূরে হোক, কোনো সমস্যা নেই। রাজনদা, আমরা একটি বিষয় জানতে চাইব যে এতগুলো কাজ করেন, আপনার সৃষ্টিশীল চিন্তা দিয়ে, আপনার নান্দনিকতা দিয়ে আপনি সব কিছু উজাড় করে দিতে চান এইরকম কাজে। আপনার আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ, আমি তো স্থাপত্য চর্চা করছি। আমি যে বিল্ডিং ডিজাইন করছি বিভিন্ন জায়গায়, সিলেট অঞ্চলে মূলত আমি বিভিন্ন বাসা বাড়ি করছি, রেসিডেন্সিয়াল প্রজেক্ট। তো সেই সব জায়গায়ও কিন্তু আমি এক ধরনের আমার যে চিন্তা চেতনা, সেগুলোর কিন্তু ইমপ্লিমেন্টেশন করতে চাই। আমি শুরুতেই বলছিলাম যে স্মৃতি নিয়ে আমার এক ধরনের মানে চিন্তা ভাবনা আছে। আমি সবসময় ওই পুরনোটাকে পছন্দ করি, পুরনো দিনটা আবার ফিরে নিয়ে আসতে চাই। সেটা আমি কিন্তু আমার রেসিডেন্সিয়াল প্রজেক্টগুলোতেও করতে চাচ্ছি, যে আজ থেকে 100 বছর আগে, আজ থেকে 200 বছর আগে, আজ থেকে 1000 বছর আগে আমাদের স্থাপত্য কীরকম ছিল, সেগুলো নিয়েও আমি একটু নাড়াচাড়া করি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমার যে স্থাপত্য চর্চা, সেখানেও আমি কিভাবে মানুষকে একটু রুচিশীল পরিবেশে স্পেস ক্রিয়েট করে দেওয়া যায়, সেগুলো চিন্তা করি। আপনারা জানেন, আর্কিটেকচার হচ্ছে আর্ট অফ লিভিং। কিভাবে মানুষ থাকবে সেটার শিল্পই হচ্ছে স্থাপত্য। সেই জায়গা থেকে আমি এরকম কিছু বাড়িও করছি, যেসব জায়গায় আমি 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 খুবই রবীন্দ্র ভক্ত। আমি রবীন্দ্রনাথের দ্বারা খুবই প্রভাবিত, এবং আমার ভবিষ্যৎ স্থাপত্যে আমি রবীন্দ্রনাথকে নিয়ে এক ধরনের কাজ করার আমার পরিকল্পনা আছে। রবীন্দ্রনাথকে আমি রবীন্দ্রনাথের যে সুরও বানিয়ে আছে, সেগুলোকে কীভাবে স্থাপত্যে নিয়ে আসা যায়, সেগুলো নিয়ে আমি একটু চিন্তা ভাবনা করছি। আরেকটি বিষয় আমরা জানি যে আপনি এগুলো নিয়ে চিন্তা করছেন, আপনার নিজস্ব একটি ফার্ম আছে। তো সেই ফার্মটির নাম কি? এবং যদি কেউ আপনার সাথে কোনো ধরনের যোগাযোগ করতে চান এই কাজগুলো ছাড়াও, আপনার এই যে গৃহ নির্মাণ এইগুলো আপনি করেন, আপনার যে নিজস্ব এই ফার্মেটি, এবং এখানে কি কি করছেন এবং আর কি কি সাথে জড়িত আছেন, যদি একটু বলেন আপনি। আমার ফার্মের নাম হচ্ছে ক্ষিতি স্থপতি। ক্ষিতি মানে হচ্ছে মাটি। সেটি জিন্দাবাজারে 2009 সাল থেকে আমি এই ফার্মটি চালাই, এবং আপনার কাজ করছি বলতে আমি বিভিন্ন রকম কাজ করছি। আমি সিলেটের সংস্কৃতি অঙ্গনের সাথে কিছুটা জড়িত। আমি মুবিয়ানা ফিল্ম সোসাইটির
কেন্দ্রীয় সহসভাপতি। ফিল্ম আন্দোলনের সাথে আমি ছাত্রজীবন থেকেই ছিলাম, বুয়েটে যখন পড়তাম তখন থেকেই। তো সংস্কৃতি অঙ্গনের সাথে আমার একজনের যোগাযোগ আছে, এখানকার কিছু কবি সাহিত্যিকদের সাথে আমার যোগাযোগ আছে, ওনাদের সাথে আমার আড্ডা দিতে ভালো লাগে। কিছু আর্টিস্টের সাথে আমার যোগাযোগ আছে, যাদের সাথে আমি কাজ করি। আমি একসময় আমি ইন্টেরিয়র করেছি, এখন আর ইন্টেরিয়র করি না। আমি বিচিত্র প্রজেক্ট, যেমন সিলেট অঞ্চলে আমি মসজিদ করেছি বেশ কয়েকটি। তারপর এখানে আমি লাইব্রেরি করেছি। আমি শাহবাজপুরে একটা লাইব্রেরি করেছি, সেই লাইব্রেরি একজন দান করেছেন, আমার এক বন্ধুর পিতা সেটি দান করেছেন, অ্যাডভোকেট তবারক হোসেন। ওনার করা ওনার জন্য আমি একটা লাইব্রেরি করি, সেটা 2.5 তলা লাইব্রেরি। এটা আমি খুব বড় প্রজেক্ট কিন্তু যে করছি তা না, আমি ছোট ছোট প্রজেক্টেই আমার বেশি ভালো লাগে, কারণ আমার মনে হয় ছোট প্রজেক্টগুলোতে শিল্পচিন্তাটা ভালোভাবে করা যায়। প্রজেক্ট যত বড় হবে তত তার বাসনা বেড়ে যায়, তার আকাঙ্ক্ষা বেড়ে যায়, সেখানেই চলে আসে অনেক টাকা পয়সা, এবং টাকা পয়সা এলেই বিষয়বুদ্ধিও বেশি চলে আসে, সেখানে শিল্প হারিয়ে যায়। তো এর জন্য ছোটো প্রজেক্ট হচ্ছে সবচেয়ে বেস্ট প্রজেক্ট টু ইমপ্লিমেন্ট ইউর ফাইন আইডিয়া। রাজন দা, শেষ কথা, আমি একটি কথা আপনার কাছ থেকে শুনবো, অনেকক্ষণ কথা বলছি তো। সব কিছুর পেছনেই হচ্ছে প্রজন্ম, একটি প্রজন্ম, আপনাদের প্রজন্ম, আপনাদের আগের প্রজন্ম, আপনাদের পরবর্তী প্রজন্ম। তো আমরা এই প্রজন্মকে এইগুলোর সাথে যুক্ত করার দায়িত্ব কিন্তু অভিভাবকদেরই। তো আমরা সর্বোপরি যারা দেখছেন, পরবর্তীতে যারা দেশে বিদেশে মানে দেখবেন, সবার উদ্দেশ্যে, বিশেষ করে অভিভাবক যারা, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, এবং প্রজন্মের উদ্দেশ্যে কি বলবেন, এই যে একটি আগামী প্রজন্ম বা বর্তমান প্রজন্ম? এটা তো জয়নাল আবেদিন বলেছিলেন একবার যে তিনি আর দুর্ভিক্ষ নিয়ে ছবি আঁকবেন না, কারণ এখন চলছে রুচির দুর্ভিক্ষ নিয়ে তো আর ছবি আঁকা যায় না। ছবি আঁকছেন না কেন, এটা বলার পরে এটা বলেছিলেন উনি। তো 74 সালের দুর্ভিক্ষের পরে বলেছিলেন উনি, তো 43-এর দুর্ভিক্ষ নিয়ে ছবি এঁকেছিলেন। তো আমি কিন্তু রুচির দুর্ভিক্ষ দেখি, তো সেটা হচ্ছিল আমাদের, তো এই প্রজন্মের। তো সুতরাং পরের প্রজন্মকে আমি মনে করি যে রুচি তৈরি করা খুব জরুরি দরকার, একটু রুচিশীল। এই জন্যই আমি আসলে আমার স্থাপত্যের মাধ্যমে রুচি তৈরি করার চেষ্টা করছি। আমি একটা চিন্তা দিচ্ছি, যে চিন্তার মধ্যে রুচিটা আছে, যে রুচি আমাদের জাতি হিসাবে আমরা যে আমাদের আত্মপরিচয়ের যে জায়গাটা আছে, সেটা যেন যদি আমরা ক্লিয়ার হতে পারি, সেটা যদি স্পষ্ট হয়, তাহলে রুচিও তৈরি হবে। আমাদের তো রবীন্দ্রনাথকে বুঝতে হবে, আমাদেরকে তো নজরুলকে বুঝতে হবে। আমি মনে করি যে অভিভাবকদের তাদের সন্তানদেরকে বই পড়ার প্রতি আগ্রহ করা দরকার, কারণ যদি আমি না জানি তাইলে আসলে আমার চেতনাই তৈরি হবে না। আমাকে জানতে হবে, আমার তো চোখটা ফুটতে হবে, মানে চোখের আলো চোখের বাইরে দেখতে হবে, এটা খুব জরুরি। এটা পড়াশোনা করলেই হবে। অবশ্যই অভিভাবকদের, এবং আমি মনে করি যে এটা এই যে বিশ্ববিদ্যালয়ের অথরিটির তো এটা দায়িত্ব, এটাকে সুন্দর করে রাখা সবারই দায়িত্ব। আমাদের যারা সরকার চালাচ্ছেন তাদেরও দায়িত্ব, যারা অবশ্যই অভিভাবকদের দায়িত্ব তাদের সন্তানকে শুধুমাত্র ডিগ্রির জন্য পড়াশোনা তো হয় না। আসলে বাসায় একটি কর্নার থাকা উচিত, প্রতিটা বাসায়, যেখানে একটা বুক সেলফ থাকবে। আমি তো বাসা ডিজাইন করি, কেউ কখনো এসে বলে না যে আমাকে একটা স্টাডির জায়গা ডিজাইন করে দেন। কেউ জায়গা একটু ছাড়তে চায় না, কিন্তু স্টাডির জায়গার জন্য কেউ জায়গা চায় না। তো আমি ব্যতিক্রম আমার, কারণ সিলেটে বিচিত্র রকম প্রজেক্ট করার যে অভিজ্ঞতা আমার, বললাম আমি এক নৃত্যশিল্পীর বাড়ি বানিয়েছি সিলেটে। তো উনি বলেছেন এসে যে আমার নাচের একটা জায়গা তৈরি করে দেন। উনি বলেন নাই যে আমার একটা ঘুমানোর আমার বেডরুম বানিয়ে দেন, আমার 5টা বেডরুম দেন। উনি বলছেন আমার নাচের জায়গাটা তৈরি করে দেন, তারপরে উনি থাকবেন। তো আমি নাচের জায়গা তৈরি করে দিয়েছি, তারপরে উনার থাকার ব্যবস্থা করেছি। আর একজন কবি, সিলেটের একজন নামকরা কবি, বাংলাদেশি উনি কবি, বিখ্যাত কবি এবং গবেষক মোস্তাক আহমেদ দিন। উনি হচ্ছে, উনার প্রায় 15-16 হাজার বই আছে ওনার বাসায়। উনি এসে আমাকে বললেন যে, আমি বললাম কি? বললেন যে আমার বইগুলোর একটু ঠাঁই করে দেন। উনি বলেন না যে আমার থাকার ছাদের নিচে আমাকে থাকার ব্যবস্থা করে দেন, উনি বলেছেন আমার বইয়ের ঠাঁই করে দেন। তো আমি আসলে ওনার বইয়ের জন্যই ডিজাইন করেছি। এইরকম ঘটনা আমার জীবনে ঘটেছে, আমি সৌভাগ্যবান, কিন্তু এটা কিন্তু বেসিক্যালি কখনোই ঘটছে না। সুতরাং আমি মনে করি যে বই পড়ানোর
বিকল্প নেই। এখন কিন্তু বইমেলা চলছে, ভাষার মাস, আমাদের মানে এটাই আমার মাথায় ঘুরছে যে অভিভাবকদের সবাইকে উচিত যে বাচ্চাকে রেস্টুরেন্টে খাওয়ানোর পরে একটা বইও কিনে দেওয়া। স্থাপনাগুলো নিয়ে আসা অবশ্যই শহীদ মিনারে নিয়ে এসে শহীদ মিনার কি যদি একবার প্রশ্ন করে, অবশ্যই শিশু প্রশ্ন করবে, তাহলে তার উত্তরটা যেন প্রপারলি সে জানতে পারে। সাথে সাথে তাকে একটা বই কিনে দিলেই হয় এটা বিষয়। অসংখ্য ধন্যবাদ স্থপতি রাজন দাস আপনাকে, মানে এই আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে যে সময়টুকু দিয়েছেন। দর্শক, আমরা শুনলাম স্থপতি রাজন দাসের কথা এবং অনেক কথা শুনলাম, এবং এই আপনারা একটু চিন্তা করতে পারেন যে স্থপতি রাজন দাস এই সিলেটেই মোট 10টি শহীদ মিনার এবং এই স্মৃতিসৌধ মিলে 10টি স্থাপনা তিনি করেছেন। পাশাপাশি এই স্থাপনাগুলোর পাশাপাশি অন্য অন্য স্থাপনাগুলো আছে। তো তার একটি মানে অনুরোধ যে এই যে স্থাপনাগুলো আছে, এই স্থাপনাগুলোতে আসলে এই যে যারা অভিভাবক আছেন, আপনারাও আপনাদের এই প্রজন্মে এই বাচ্চাদেরকে নিয়ে এখানে আসবেন এবং এক একটি শহীদ মিনারের এক একটি মানে থিম। এখানে আমরা যদি বলি যে এই শহীদ মিনারের কথা তিনি বললেন, এবং তিনি যে 10টি মানে স্মৃতিসৌধ স্থাপনা করেছেন, 10টার নাম আছে, এবং পাশাপাশি এখানে এক একটি বিষয় তিনি উল্লেখ মানে উপস্থাপন করেছেন। যেমন এই শহীদ মিনারেরটা আপনারা জানলেন। তো দর্শক, আসলে এই বিষয়গুলো বাস্তবতা। এই আবারও গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে আমাদের এই প্রতিবেদনটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কাজের সাথে থাকবেন।